আপনার পেশা কি, কোথা থেকে আপনি আয় করেন? আমার দু একটা গার্মেন্টস এর মধ্যে আমার ইনভেস্ট করা আছে, তার থেকে। আচ্ছা, আপনি ছাত্র অবস্থায় গার্মেন্টস, আপনি স্টুডেন্টশিপ কত সালে শেষ হয়েছে? 17-তে। 17। তারপর কি গার্মেন্টস ব্যবসায়ী হয়েছেন আপনি? না, আমি কিছুদিন চাকরি করেছিলাম। এটা ছিল মানে আপনার লোকজনকে হামলা করেছে কিনা, আপনার বিরুদ্ধে জেলা প্রশাসক নিয়ে প্রভাব বিস্তার করেছেন, আপনি সরকারি প্রতিষ্ঠানে কেনাকাটায় কমিশন বাণিজ্যের সঙ্গে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে আপনার বিরুদ্ধে। এর প্রেক্ষিতে আপনাকে এনসিপি থেকে বহিষ্কার করা হয়েছে, সঠিক কিনা? একজন আলেম ওলামার লেবাস ধরে আছেন কিন্তু দুর্নীতি করছেন। 20তম ব্যাচের কর্মকর্তা যুগ্ম সচিব জনাব KM আলী আজম এবং ডক্টর জিয়াউদ্দিন আহমেদের বিরুদ্ধে আর্থিক লেনদেনের এক দরবেশ জেলখানাতে গেলেও আরো দরবেশ তৈরি হয়ে গিয়েছে। এনসিপির নেতা তানভীর, যিনি 400 কোটি টাকার এক দুর্নীতিতে ধরা খেয়েছেন, তাকে বিভিন্ন রকমের প্রশ্ন করা হয়েছিল, কিন্তু প্রশ্নগুলো উত্তর দিতে গিয়ে তিনি হিমশিম খেয়েছেন। এতে স্পষ্ট হয়েছে যে সে 400 কোটি টাকার যে মামলা বা দুর্নীতির তার বিরুদ্ধে অভিযোগ, সেটা শুধু অভিযোগটা প্রমাণিত হয়েছে। তো আমরা দেখবো তাকে কি কি অভিযোগ করা হয়েছে, কিভাবে তিনি আসলে ধরা খেলেন 400 কোটি টাকার মামলায়। চলুন আমরা তার আলোচনা শুনবো এবং সাংবাদিকদের বিশ্লেষণ শুনবো। একজন ধর্ম ব্যবসায়ী, কারণ আমরা বাঙালি নবীর সুন্নতকে ভালোবাসি, আর সেই সুযোগ কাজে লাগিয়ে এ ধরনের সালাউদ্দিন আকন্দ বা তানভীর ফারাবী হয়ে ওঠে এক সময়ের সালাউদ্দিন গাজী। দেন 1 নম্বরে আপনি 1 নম্বরে হচ্ছে সচিবালয়, সেটা আপনি স্বেচ্ছায় গিয়েছেন বলেছেন, কেউ আপনাকে পাঠায়নি। দ্বিতীয়ত হচ্ছে আপনার যে এলাকার যত বিলবোর্ড দেখলাম, যত খাবার দাবার দেখলাম বা যত আয়োজন দেখলাম, 15-16 লাখ টাকার হিসাব, আপনার বিজ্ঞাপন দিয়েছে শুভাকাঙ্ক্ষীরা, ওটা আপনার ব্যবসা, গাড়িটা দিয়েছে শুভাকাঙ্ক্ষীরা। আবার আপনাকে আমরা পাই সেই আপনার শিক্ষা পাঠ্যপুস্তক বোর্ডে। তো আপনার এত শুভাকাঙ্ক্ষী কেন এবং তাদের আপনি কি দেবেন এবং এই অভিযোগগুলো কিভাবে খণ্ডাবেন? আপনি এই গাড়িটা বলছেন, প্রথম বললেন যে আমাকে ওই সময় দিয়েছিল, এখন সারাক্ষণই তো আপনার সঙ্গে থাকে, মানে এটা কিভাবে খণ্ডাবেন আপনি? আপনার এত শুভাকাঙ্ক্ষী কেউ, তাদের কোনোই স্বার্থ নেই, আপনি তাদের কিছুই দেবেন না, মানুষকে তো মহান হয়। জি বলেন, আপনার এই কথা বলা। বগুড়ার সন্তান হলেও চিনতে পারেন না বগুড়ার জনবাসী, অথচ তিনি বর্তমান নাগরিক কমিটির যুগ্ম মহাসচিব। মাত্র 8 মাসে হাতিয়ে নিয়েছেন 400 কোটি। প্রশ্ন থেকে যায়, কি করে তিনি 400 কোটি টাকার মালিক হলেন মাত্র 8 মাসে? আর যদি নাই বা করেন এই তদবির বাণিজ্যর ব্যবসা, তাহলে কেনই বা এখনই অব্যাহতি দিলেন নাগরিক কমিটি? অনেকেই মনে করেছেন, কি এই তদবির বাণিজ্য? ডিসি অফিসে নিয়োগ, স্বরাষ্ট্র পরিদপ্তর, স্বাস্থ্যসেবা, পরিবেশ, শিক্ষা, স্থায়ী সরকার এবং BASA সহ বেশ কয়েকটি মন্ত্রণালয়ে নিয়োগ বাণিজ্যে হাতিয়েছে এই 400 কোটি। তবে এত কিছু করার সাহস কোথায় পেল, কার মাধ্যমে সে এই সুযোগ হাতিয়েছে? বিষয়টি নিয়ে 21-এর টকশোয়ে তর্কে বিতর্কে এক পর্যায়ে লিপ্ত হয় গণ অধিকার পরিষদের রাশেদ খানের সাথে। সূত্র মতে জানা যায়, তিনি এনসিপি সদস্য সার্জিস আলমের ইন্ধনে অর্থাৎ সরাসরি যোগাযোগের মাধ্যমে এমন কাজে লিপ্ত হয়েছেন এবং সার্জিস আলমকে একটি গাড়িও উপহার দিয়েছেন ইতিমধ্যে। তানভীর সাহেব, আপনার সাথে আসলে সার্জিস এবং হাসনাতের সম্পর্ক, এটা কি সত্য নাকি মিথ্যা, নাকি কোনো যোগাযোগই নাই? স্বাভাবিকভাবে যেরকম অন্যান্য সমন্বয়ক বা নেতাদের সাথে সম্পর্ক, ওই রকমই সম্পর্ক হয় আমার তাদের সাথে। আচ্ছা, আপনাকে এনসিপি তে যুক্ত করার ক্ষেত্রে রেফারেন্স করেছে কে কে? আমি কিন্তু জানি না, এখানে মিথ্যা সত্য কোনো ব্যাপারই না। এটা তো ডেকোরামের মানে যারা যুগ্ম সদস্য সচিব বা সদস্য কারা হবে, এটা ভিতরগত যে মিটিং হয়েছিল সেই মিটিং এর মধ্যেই রেফারেন্সটা পাওয়া যাবে। এখানে আসলে আমার নাম কে প্রস্তাব করছে এইভাবে, সেটা তো ভিতরগত একটা ব্যাপার একটা দলের। তো এই প্রশ্ন তো ভাই আমি এই প্রশ্নটা মানে নাহিদ ইসলাম, আপনি যদি নাম বলেন কারা পাঠিয়েছে, শুনেন, আপনি যদি নাম বলেন সচিবালয়ে কারা পাঠিয়েছে তার প্রমাণ আমি এখানে করে ছাড়বো। আপনি শুধু নাম বলেন, নাম বলেন, আপনাকে কারা এনসিপিতে যুক্ত করেছে? হ্যাঁ, সচিবালয়ে আমি আমার ব্যক্তিগত উদ্যোগে গেছি। আমি বলছি আপনি নাম বলেন, পাওয়া যায়নি। মানে সচিবালয়ে আমি কারোর সাথে গেছি এরকমই তো কখনো পাওয়া যায়নি। কেউ আমাকে পাঠিয়েছে, এটা তো অনেক আছে, আমার কাছে প্রমাণ আছে, আমি আপনাকে প্রমাণ দেব। আপনি শুধু নাম বলেন যে এনসিপিতে আপনাকে কারা যুক্ত করেছে, আপনি নাম বলেন। এনসিপির সাথে এনসিপি সংশ্লিষ্ট যারা যুক্ত করার প্রয়োজন মনে করছে তারাই আমাকে যুক্ত করছে। তাদের নাম কি? তাদের নাম কি? অবশ্যই এটা যারা ওই সময় সিদ্ধান্ত মেকার ছিল, তারা নাহিদ ইসলাম ছিলেন, আক্তার হোসেন ছিলেন, হাসনাত সার্জিস ছিল, সবাই তো ছিল। তারা তো চিন্তা করছে যে এই ব্যক্তিটাকে নেওয়া উচিত। নাহিদ ইসলাম আক্তার আপনার ব্যাপারে জানতেন না, আপনার ব্যাপারে দুজন ব্যক্তি জানতেন, সেই দুজন ব্যক্তি আপনাকে দলে যুক্ত করেছে এবং সেই বিষয়ে আপনাদের যে মিটিং, সেই মিটিং এ আলোচনা হয়েছে এবং আপনাকে যে দুজন যুক্ত করেছে তাদের একজন কিন্তু কোনো খবর ভাই বাইরে যাওয়ার কথাই না। তাহলে হচ্ছে ভিতরগত কোন 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 লোকগুলো আপনাদের কাছে সেই খবরগুলো দিচ্ছে, এগুলো একটু পরিষ্কার হওয়া দরকার আজকে এখানে। কোন ব্যক্তিরা ভিতর থেকে এই খবরগুলো দিচ্ছে যে বাইরে আপনারা জানতে পারতেছেন যে গণ অধিকার পরিষদের আপনারা ডেকোরামের প্রধান, আপনারা নাগরিক পার্টির ডেকোরামের মিটিং এর খবর পেয়ে যাচ্ছেন। তো আসলে এটা ভালো, আপনাদের সাথে আমাদের আত্মিক সম্পর্ক নেই। আপনার সুন্নতি লেবাস, আপনাকে একদিন আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। এই জন্যই বলছি ভাই,
এই তার জন্যই নাম তো বলতেছি, বলে দেন না প্লিজ। আপনাকে দুজন ব্যক্তি এই জন্যই দুজন ব্যক্তি বলতেছি, আপনাকে এনসিপি শুধু তে যুক্ত সার্জিস করেছে, হাসান দুজন। আমাকে চিনতো এরকম না, আরো অনেকেই চিনতো, আগে থেকেই চিনতো, পরিষ্কার আপনাকে ভাবে তিনজন চিনতো। ব্যক্তি, শোনেন, আপনাকে দুইজন ব্যক্তি এনসিপি তে যুক্ত করেছে, দুইজন ব্যক্তি, আপনাদের মিটিং এ আলোচনা হয়েছে, আপনি নাম বলেন। ভাই আপনি আমাকে বলেন যে আপনাকে এই মিটিং এর খবরটা কে দিল, আপনি বলেন। আমি একটা বিরোধ, আমরা রাশেদ ভাই আপনার কাছে যাবো, তার আগে তানভীর আপনার কাছে একটু প্রশ্ন করতে চাই। এই যে গাড়িটা আমরা দেখছি, এই গাড়িটাকে এখনো আপনি ব্যবহার করেন? আমাদের এখানে কি গাড়িতে এসেছেন? আপনাকে তোমার গাড়ি পাঠায়নি, এটাতে আসছে, এইটাতে আসছেন। তো ওইটা হচ্ছে মহাস্থানগড়ে, বগুড়ায় গেছে। গাড়িটা একটু দেখেন, এই গাড়ি আপনার শুভাকাঙ্ক্ষী দিয়েছিল, তো এখন এই গাড়ি আপনার সঙ্গেই আছে না আমার যখন প্রয়োজন হয় তখন তার কাছ থেকে তার কি আমরা নাম জানতে পারবো? আপনাকে কেন উনি এই গাড়ি দেয়, কি তার লাভ তাতে? কোনো লাভই না, আসলে তার যখন ফ্রি থাকে তখনই আসলে ব্যবহার করি, যখন হয়তো এলাকায় গিয়েছিলাম তখন নিয়ে গেছি। তখন আবার ঢাকায় ব্যবহার করছেন? কখনো প্রয়োজন হলে ব্যবহার করি। মানে গাড়িটি কি বগুড়ায় থাকে না ঢাকায় থাকে? ঢাকাতে থাকে। আবার বগুড়ায় যখন যান এটা নিয়েই যান? সব সময় না। তাহলে আপনার এই শুভাকাঙ্ক্ষী মোটামুটি আপনার যখন প্রয়োজন গাড়িটি দেয়। হ্যাঁ। তো রাশেদ ভাই তো লাইনে আছেন? জি আমি আছি। জি, আপনি আলোচনাটা তো ওই জায়গায় নিয়ে যাচ্ছিলেন। তো এই গাড়িটার ব্যাপারে উনি বলছিলেন যে এই গাড়িটা, এটা আগের ঘটনা, কিন্তু আপনি সেটি হচ্ছে, আমি জানি এটা মহাস্থানগড়ে উনি গিয়েছিলেন এই গাড়িতে, প্রথম বলেছিলেন তার এক শুভাকাঙ্ক্ষী দিয়েছিল, এবং এখন হচ্ছে আমাদের অফিসে যে গাড়িতে এসেছেন, এই গাড়িতে এসেছেন, এবং উনাকে মোটামুটি যখন ওনার ফ্রি থাকে এবং উনাকে যখন প্রয়োজন হয় উনি দেয়। এই গাড়ি নিয়ে কিন্তু আমরা অনেক কথা শুনছি, আরো অনেক সমন্বয়ক যারা ছিলেন বিভিন্ন সময় তাদের শুভাকাঙ্ক্ষীরা গাড়ি দিয়েছেন। তো আপনার গাড়ির অভিজ্ঞতা কি, বলবেন এটা নিয়ে কিছু? জি আমি তার আগে যদি বলি, দেখেন পত্রিকায় যে দুজনের নাম এসেছে ঠিক সেই দুজনই কিন্তু তাকে এনসিপি তে যুক্ত করার ব্যাপারে কিন্তু মতামত বা পরামর্শ দিয়েছে বা রেফারেন্স করেছে, এবং সেই দুজনের একজন কিন্তু আমার সাথে কথা বলেছে এবং তিনি আমাকে বলেছেন যে আপনি শুধু আমার বিষয়ে বলছেন, কিন্তু আরো কেউ কেউ তো তার ব্যাপারে রেফারেন্স করেছে, এবং এটি তিনি নিজেই জানেন। তিনি এই টকশোতে এসে অনেকগুলো মিথ্যা কথা বলেছেন, এবং তার মিথ্যা মিথ্যা শব্দটা নিচ্ছি না, উনি আমি জেনে বলছি এনসিপির যে অভ্যন্তরীণ আলোচনা বা কেন্দ্রীয় মিটিং, সেখানেও কিন্তু এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। আমি প্রিয় দর্শক, স্বৈরাচার স্বৈরাচার বলে যে সরকারকে আমরা বিদায় জানিয়েছি, আজ দেখা যায় সেই স্বৈরাচারী এদেশের জন্য উন্নয়নকর ছিলেন। দীর্ঘ 17 বছরের পরিক্রমে যে ঘটনা ঘটেনি তা মাত্র 8 মাসে ঘটেছে, এবং প্রতিনিয়ত এছাড়াও নানাবিধ অভিযোগ উঠেছে এই এনসিপি অর্থাৎ নাগরিক কমিটির সদস্যদের নামে। সে বালানা হ্যাঁ, সুর হ্যাঁ, দুর্নীতি হ্যাঁ, বালানা হ্যাঁ, অনেক কিছু হ্যাঁ বালানা। তারপর এখন যে চলতেছে জনাব জিয়াউদ্দিনের পক্ষে 3 কোটি টাকার চেক পাওয়া গেছে। ওই টাকা ডিসি নিয়োগের জন্য অগ্রিম টাকা হিসেবে সেখানে দেওয়া হয়েছে বলে জানা গেছে। সেই দুই কর্মকর্তার সাথে আপনার মহরম সম্পর্ক আছে। 400 কোটি টাকার কমিশন বাণিজ্য করেছেন এনসিটিপি সার, এটা তো একদম প্রতিষ্ঠিত, এটা তো সবার মুখে মুখে। সচিবালয়ে এত কাজ কিসের আপনার? আপনি তো সচিবালয়ে আপনি ছাত্র প্রতিনিধি, তাও আপনি ছাত্র প্রতিনিধি কিভাবে হয়েছে সে নিয়েও প্রশ্ন আছে। সচিবালয় আপনি মোটামুটি প্রতিদিন সচিবালয়ে যাতায়াত, আপনি সেখানে কিভাবে যান, কার অ্যাক্সেস নিয়ে যান, কি অ্যাক্সেস নিয়ে যান সে নিয়ে প্রশ্ন আছে। আপনার বগুড়ায় আপনার নামের বিলবোর্ড, ফেস্টুন, ব্যানার, অনেক কিছু, এই ধরনের এত প্রচার প্রসারের পেছনের যে আর্থিক যোগান, এটিও বা কোথায় আপনি পেয়েছেন? আপনার প্রফেশন কি, নিয়ে অনেক প্রশ্ন আছে। আমি শুধুমাত্র, আপনি পাজেরো গাড়িও ইউজ করেন যতটুকু, এই পাজেরো গাড়ি কিভাবে পেলেন? এত শুভাকাঙ্ক্ষী, এত মানুষকে আপনি দান খয়রাত করেন, আপনার ভিডিও ভাইরাল হয়েছে। পাজেরো গাড়ি কার? পাজেরো গাড়ি কি আপনার না? আসলে বহিষ্কৃত তো সাময়িক, আবার তো ফিরে ফিরে আসার বা আহ ভালো মতো কাজ করার যথেষ্ট মানে সম্ভাবনা রয়ে গেছে সামনে। মানে কি তো আপনি আবারও ফিরে আসছেন এনসিপি তে? আমি তো এখনো নিজেকে এনসিপির বাইরে মনে করি না, এটা একটা প্রসেসই মনে করি, এবং ওই প্রসেসের মধ্যে দিয়েই আবার ইনশাআল্লাহ মানে কি সাংগঠনিক কাজ। আপনার বিরুদ্ধে যে অভিযোগগুলি আনা হয়েছে এগুলি কি সঠিক নয় আপনি মনে করতে যাচ্ছেন, বলতে যাচ্ছেন? শতভাগ সঠিক নয়। যেমন আজকের ঘটনা যেটা আপনি বললেন, হুম। যে কোনো একজন ব্যক্তি তার নাম আহমদ সাব্বির নামে একজন ব্যক্তির কথা উল্লেখ করে প্রথম আলোতে আমি নিউজটা দেখলাম, ফেসবুক স্ক্রলিং করার সময় মূলত আমার সামনে আসছে, যে সে বলতেছে যে সদ্য বহিষ্কৃত এনসিপির একজন নেতার চেলাপেলারা বা ছেলেপেলেরা এই আক্রমণটা করছে। এখন মানে আপনার ছেলেপেলার আক্রমণ করেছে, এটাই বুঝিয়েছে। হ্যাঁ, এটাকে সে মানে নাম উল্লেখ না করে এই কথাটা সে বলছে। এখন এই মুহূর্তে তো সাময়িক বহিষ্কার হওয়া একমাত্র আমি আছি, আর অন্য কেউ নাই। তো সে আমাকে টার্গেট করে কথাটা বলতেছে, এটা বোঝা যাচ্ছে।
অথচ আহ, তাকে অন্যতম একজন সংগঠকও বলা হয়েছে প্রথম আলোর মতো পত্রিকাতে। হুম। আমি আসলে মিডিয়াকে যথেষ্ট সম্মান দিয়ে একটা কথা বলতে চাই, সেটা হলো যে যথেষ্ট অনুসন্ধানী রিপোর্টের সংখ্যা বা সংবাদ পরিবেশনের সংখ্যা আগের চাইতে মনে হয় কমে গেছে। আমার হুম। চাইতে আরো বেশি আমাদের স্যার মহোদয় আছেন এখানে, ফরহাদ স্যার আছেন, উনি আরো ভালো বলতে পারবেন, ওনার অভিজ্ঞতা বেশি। আগে হুম। যেরকম অনুসন্ধানী রিপোর্ট হতো, যেমন তার ব্যাপারে শুনলাম যে যে ব্যক্তিটার রেফারেন্স নিয়ে আমাকে আমার ব্যাপারে কথা বলা হয়েছে, সে নাকি অল্প কয়েকদিন আগেই মানে 10-15 দিন আগে বাংলাদেশে আসছে প্রবাস জীবন থেকে। হুম। অথচ প্রথম আলোর মতো একটা পত্রিকা তাকে ওখানে অন্যতম এনসিপির বগুড়ার অন্যতম সংগঠক বলছে। হুম। আমি কখনো তাকে দেখিনি। রমজানের মধ্যে বেশিরভাগ সময় আমি বগুড়াতে ছিলাম, ওই সময় বগুড়া থেকেও আমি আপনার শোতে হুম। আসছিলাম, সাইফুল ভাই মনে আছে কিনা আপনার? হুম। 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 তো হ্যাঁ, তো ওই সময় কখনো দেখিনি, আগেও তার কোনো নাম শুনিনি। হুম। বাকি সে হয়তো এই 10-15 দিনে হয়তো অনেক ভালো কাজ করতেছে। আমি না, না, যেহেতু সে ঠিক আছে, আর এসছে এবং এনসিপি তাকে না নেতা বানিয়েছে, সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু তার না যে না অভিযোগগুলি আসলে সেগুলো। এনসিপির নেতা বানানোর তো একটা অবশ্যই সিস্টেম আছে, হ্যাঁ। এবং হুম। সেই অনুযায়ী পত্রপত্রিকাগুলোকেও সতর্কতার সাথেই পরিচিত করানো দরকার যে এই ব্যক্তিটা আসলে কে বা এনসিপি যদি কার তাকে কার নেতা কথাটা হিসেবে, ছড়াচ্ছে। এনসিপি যদি তাকে অনুমোদন দেয়, তাহলে পত্রিকাগুলো কি করা আছে? এনসিপি তো তাকে নেতা বানিয়েছে, আর পত্রিকা তো সেই রেফারেন্স দিবে, স্বাভাবিক। না আসলে বাংলাদেশের কোথাও 217 জন ব্যক্তি যে আমাদের মূল সেন্ট্রাল আপনি কমিটিতে কি আছে, মানে আপনার লোকজন এটা কি ছাড়া সার্জিসের উপরে হামলা করেছে কি না, সেই প্রশ্নটা আমার সরাসরি আমার জিজ্ঞেস করেন। আসলে লোকজন কারা আমি এটা জানতে চাচ্ছি। মানে আমার যারা আসলে হামলা করেছে লোকজন এরা কারা? কারা? এনসিপির দুই গ্রুপের মধ্যে, দুই গ্রুপ বলতে কে কার গ্রুপ? কারা কার আমি একটু করছে? আমি একটু বলি সাইফুল ভাই, সেটা হলো যারা আমার প্রোগ্রাম অনেকগুলি করছে। প্রশ্ন আছে, আপনি ছোট করে জবাব দিলে আমি হ্যাঁ, আরো অন্যান্য যারা প্রশ্নগুলি করবো। যারা 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 আজকে প্রোগ্রাম করছে তারাও হুম। এনসিপির, তাদেরও তারাও আমার সাথে কাজ করে, আমিও তাদের সাথে কাজ করি। হুম। যেমন সাকিব মাহাদি সাহেব ওখানে ছিলেন, আরো যারা সেন্ট্রাল কমিটি যারা গেছেন তারা আমরা সবাই এক কমিটি মেম্বার। এবং আমি তো নিজে কষ্ট পাচ্ছিলাম যে আমি কেন যেতে পারতেছি না, কারণ যেহেতু সাময়িক একটা মানে আপনি অব্যাহতি বগুড়াতে চলতেছে। ছিলেন না আজকে? না আমি তো ঢাকাতে, আমি তো বগুড়াতে ঢাকাতে। আর যেহেতু আমি গত 3 দিন আগে আমার যে শোকজের ইটা ছিল, কাগজটা ছিল, এটা জবাবনামাটা জমা দিয়েছি। এবং স্বাভাবিকভাবেই যতক্ষণ পর্যন্ত হয়তো আর সপ্তাহখানেক বা এরকম সময় লাগবে সমাধান হতে, তো ওই সময়টা পর্যন্ত আমি সাংগঠনিক কোনো কাজে থাকবো না। এটি আমাদের অব্যাহতি দেওয়ার উদ্দেশ্যটাই তো এটা। এই জন্য আমি সাংগঠনিকভাবে কারোর সাথে জড়িতও না এই মুহূর্তে। আর গত যে প্রোগ্রামটা হয়েছে সন্ধ্যার, আজকে বিকালের প্রোগ্রাম, ওই প্রোগ্রামের ব্যাপারে আমাকে 2 দিন আগেই সাকিব মাহাদি ভাই আমাকে জানিয়েছিলেন যে ভাই প্রোগ্রাম আমরা করতেছি, আপনি দোয়া করেন যাতে আমরা সুন্দর করে প্রোগ্রাম করতে পারি, আর আপনি ফিরে আসলে তো আবার আমরা একসাথে কাজ করবো। আমি বললাম ঠিক আছে, আপনি ভালো করে প্রোগ্রাম করেন, ইনশাল্লাহ খুব ভালো একটা প্রোগ্রাম হবে। জি, বগুড়াতে তার এটা মানে প্রথম আপনি প্রোগ্রাম ওখানে ছিল। আপনার সম্পৃক্ততা নাই, এটা আমার আরো কোনো সম্পৃক্ততা নাই। তদন্তের দাবি রাখে। অবশ্যই আমরা জি, আরো সঠিক খবর এটা একটা পরবর্তীতে ভালো পাবো। আপনার কথা। বিরুদ্ধে কয়েকটা বিষয় এসছে, আপনি খুব ছোট ছোট করে যদি সম্ভব হয় একটু বলবেন, প্লিজ এরপরে প্লিজ। আমরা আজকের প্রসঙ্গে আসছি। বিশেষ করে আপনার বিরুদ্ধে জেলা প্রশাসক নিয়ে প্রভাব বিস্তার করেছেন আপনি, সরকারি প্রতিষ্ঠানে কেনাকাটায় কমিশন বাণিজ্যের সঙ্গে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে আপনার বিরুদ্ধে। এর প্রেক্ষিতে আপনাকে এনসিপি থেকে বহিষ্কার করা হয়েছে, সঠিক কিনা? আহ হ্যাঁ, ইনকিলাবের একটা খবরের অনুযায়ী এই কথাগুলো আসছে, সেই অনুযায়ী করা হয়েছে, ঠিক আছে। সঠিক মানে, কিন্তু আপনি এই অপরাধগুলির সাথে আপনি সম্পৃক্ত না, এই তো? বিলকুল আপনার না। বিলকুল না। বিলকুল না। হ্যাঁ, তা ইনকিলাব ইনকিলাব তাহলে কি অসত্য বলেছে? মানে ইনকিলাবের বিষয়টাকে আপনি ডিক্লাইন করছেন? হ্যাঁ, জানা ইনকিলাব গেছে। জান ইনকিলাবের সাথে কি আপনার কোনো শত্রুতা আছে? আমি স্পেসিফিক বলি। হুম। শব্দগুলো তাদের তাদের প্রথম মানে শিরোনামটাই দেখেন, সেটা হলো যে আহ, একজন লেবাসধারীর কাণ্ড। হুম। আমি প্রথমে এই শিরোনাম নিয়ে যদি কথা বলি তাহলে তো প্রোগ্রামের টাইম শেষ হয়ে যাবে। যদি না, কাউকে মানে লেবাসদারি প্রমাণিত ডেফিনেটলি, মানে হয়তো আপনি একজন আলেম ওলামার লেবাস ধরে আছেন কিন্তু দুর্নীতি করছেন, না, এটাকে বলা হচ্ছে। আসলে এইটা এটা বলে ভিতরের খবরগুলো তো ওইভাবে প্রকাশ করা উচিত ছিল না। যদি আমি সত্যি কোনো কিছু করে থাকি তাহলে তো স্পেসিফিক প্রমাণ আসা উচিত। আমি প্রথমেই বলি যে জেলা প্রশাসক নিয়োগের ব্যাপারে স্পষ্টভাবে উচ্চতর উপদেষ্টা মণ্ডলীর কমিটি গঠন হয়েছিল, তদন্ত হয়েছে, এবং ডক্টর আসিফ নজরুল সাহেব সেটার প্রধান ছিলেন, ওনারা সহ প্রেস সচিব শফিক সাহেব সহ। এটা প্রায় অক্টোবর
কি নভেম্বর মাসের দিকেই তারা পরিপূর্ণ রিপোর্ট জমা দিয়ে সাংবাদিক সম্মেলন করছেন, এবং সব জায়গাতে এটা প্রচার প্রসারিত হয়েছে। ইনকেলাব নিজেও এটা রিপোর্ট করছে যে জেলা প্রশাসক নিয়োগের ব্যাপারে কোনো বহিরাগত বা অন্য কোনো বা ভিতরগত কোনো ধরনের এই দুর্নীতির তারা প্রমাণ পাননি। 20তম এটা তো ব্যাচের ওখানে শেষ কর্মকর্তা হয়ে গেছে। যুগ্ম সচিব জনাব KM আলী আজম এবং ডক্টর জিয়াউদ্দিন আহমেদের বিরুদ্ধে আর্থিক লেনদেনের কথা শোনা গেছে। জনাব এগুলো জিয়াউদ্দিনের পক্ষে পরবর্তীতে 3 কোটি টাকার চেক পাওয়া গেছে। ওই টাকা ডিসি নিয়োগের জন্য অগ্রিম টাকা হিসেবে সেখানে দেওয়া হয়েছে বলে জানা গেছে। সেই 2 কর্মকর্তার সাথে আপনার ধর্ম মহরম সম্পর্ক আছে। এগুলো এগুলো যে মিথ্যা, ওই রিপোর্ট গুলোর মধ্যে এটা উল্লেখ আছে, কারণ ওই চেকটাই জাল ছিল। এবং ওই চেকের যে মালিক, সে কিন্তু গত সপ্তাহে সম্ভবত, আমি যদি ভুল না করি, ধরা পড়ছে অন্য একটা নারী কেলেঙ্কারি বা অন্য একটা কেসের কারণে। সে গত সপ্তাহে মনে হয় গ্রেপ্তার হয়েছে, তাকে এতদিন গ্রেপ্তার করতে পারে নাই। গত সপ্তাহে মনে হয় ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করছে, আমি যতটুকু খবরের কাগজে পড়েছি। তো হুম। ওই চেকটাও যে একটা ভুয়া চেক ছিল, সেটাও ওই রিপোর্টের মধ্যে প্রমাণ হয়েছে। এবং এই সমস্ত কথাগুলো কিন্তু উপদেষ্টা মহোদয়গণ ওই সময় ক্লিয়ার করছেন। এরপরে আবারও ওই পুরনো কথাগুলোকে উঠানো, এটা তো উদ্দেশ্য প্রণোদিত ছাড়া আমি কিছু মনে করি না। ইনকিলাবের সাথে সম্পর্ক আছে কিনা সেটা ভিন্ন কথা, কিন্তু হুম। এই কথাটা যে প্রথম স্মরণ করায় দিল ঢাকা পোস্ট, তাদেরকে হুম। জিজ্ঞাসাবাদের মধ্যে আনা উচিত কিনা যে এটা কেমন সাংবাদিকতা। 10 মিনিটের মধ্যে একটা লোকের সম্পর্কে খারাপ কিছু তথ্য দিয়ে দিলাম, 10 মিনিট 10 মিনিটের মধ্যে এটাকে আবার উইথড্র করে নিলাম, আর ওই খবরটা দেখা যাচ্ছে না। এই দশ এটা মিনিটের মধ্যে যুগান্তরের কথা বলছি যদিও আমি। হ্যাঁ। না, আমি আমি বলছি হচ্ছে ঢাকা পোস্টের কথা। যুগান্তর তো প্রথমে রিপোর্ট করছে সেপ্টেম্বর মাসে, হুম। সেটা তারা সরায় নাই। আমি তাদেরকে বলছি আচ্ছা, না, কিন্তু 400 কোটি টাকার কমিশন বাণিজ্য করেছেন এনসিটিবির সাথে। এটা তো একদম প্রতিষ্ঠিত, এটা তো সবার মুখে মুখে। হ্যাঁ, তো এটার প্রমাণটা আমার আসা উচিত। তো যেরকম হচ্ছে ভুল হলেও মিথ্যা হলেও এই যে 2-3 জন সচিবের সাথে সম্পর্ক, ছবি, এগুলো যেরকম ডিসি নিয়োগের ক্ষেত্রে আসছে এবং সেগুলোকে প্রমাণ হিসেবে অনেক সময় দেখানোর চেষ্টা করা হয়, কিন্তু বাকি এনসিটিভির ব্যাপারে একটা প্রমাণও তো কেউ হাজির করতে পারেনি। বরং আমি যেটা করছি সেটা হলো 10 তারিখে যখন এই খবরটা আসছে, তখন 11 এবং 12 তারিখে আমি যোগাযোগ করার চেষ্টা করছি ডেইলি ক্যাম্পাস। জি। ডেইলি আ- আ- ক্যাম্পাস, আ- আমি শেষ করি প্লিজ, আমার হুম। সাহেব একটু শেষ করে দিবেন। আমি ঢাকা পোস্ট, ডেইলি ক্যাম্পাস, ইনকিলাবে 3 জনের নামে আমি মানহানির মামলা করছি, এবং সেখানে স্পষ্টভাবে লেখা আছে এই কথা যে যদি এটা তারা প্রমাণ না করতে পারে, তাহলে আমার নামে যে এই পরিমাণ সারা বাংলাদেশে একটা পারসেপশন তৈরি হয়েছে, এটাতে আমার মানহানি হয়েছে পারিবারিক, দলীয় এবং রাজনৈতিক এবং ব্যক্তিগতভাবে 500 কোটি টাকার সে মানহানির মামলা আমি সেখানে করছি। সুতরাং আমি যদি ওই জায়গায় বোল্ড না থাকি, আমার আমার সৎ হওয়ার জায়গাতে, আমি এটা কখনোই করতাম না। বরং তারা এখন পিবিআই তদন্তের অধীনে আছে। আজকেও তারিখ ছিল, আজকেও আমি কোর্টে গিয়েছিলাম, আজকে ওটা তারিখ ছিল, কিন্তু তারা সেখানে ওইরকম ভাবে উপস্থিত হয় নাই। পিবিআই আরো তদন্ত করতেছে। আমি আশা করব পিবিআই তদন্তের মাধ্যমে এটা পরিপূর্ণ একটা সত্য বার্তা নিয়ে আসবে যে আমার এর সাথে কোনো ভূমিকা নেই। সচিবালয়ে এত কাজ কিসের আপনার? আপনি তো সচিবালয়ে, আপনি ছাত্র প্রতিনিধি, তাও আপনি ছাত্র প্রতিনিধি কিভাবে হয়েছে সে নিয়েও প্রশ্ন আছে। সচিবালয়, আপনি মোটামুটি প্রতিদিন সচিবালয়ে যাতায়াত, আপনি সেখানে কিভাবে যান, কার অ্যাক্সেস নিয়ে যান, কি অ্যাক্সেস নিয়ে যান, সে নিয়ে প্রশ্ন আছে। আপনার বগুড়ায় আপনার নামের বিলবোর্ড, ফেস্টুন, ব্যানার, অনেক কিছু, এই ধরনের এত প্রচার প্রসারের পেছনের যে আর্থিক যোগান, এটিও বা কোথায় আপনি পেয়েছেন? আপনার প্রফেশন কি, এই নিয়ে অনেক প্রশ্ন আছে। আমি শুধুমাত্র, আপনি পাজেরো গাড়ি ইউজ করেন যতটুকু, এই পাজেরো গাড়ি কিভাবে পেলেন? এত শুভাকাঙ্ক্ষী, এত মানুষকে আপনি দান খয়রাত করেন, আপনার ভিডিও ভাইরাল হয়েছে। খুব বড় প্রশ্ন, কিন্তু ছোট করে আপনি এই পর্যায়ে শেষ করেন, এরপরে আমি অন্য প্রশ্নে যাচ্ছি, প্লিজ। আচ্ছা, আমি সচিবালয়ের কথাটা বলি। সচিবালয়ে আহ, মানে একজন অন্তত আহ, একজন যদি কোনো ব্যক্তি যদি দেশের কোনো বিষয় নিয়ে চিন্তা করে, ভালো কিছু নিয়ে চিন্তা করে, এবং সেই ব্যাপারে যদি ইনপুট দিতে চায় সে কোনো সচিবকে অথবা উপদেষ্টাকে বা মন্ত্রীকে, সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে, তাহলে সে যেতে পারে। এটা আহ, মানে সে একটা যেতে স্বাভাবিক পারে, প্রক্রিয়া। আপনি সবচেয়ে বেশি জান। আপনি তো এই দায়িত্ব তো আপনাকে দেওয়া হয়নি, আপনি তো এই দায়িত্ব কিভাবে পেলেন আপনি? না, দায়িত্ব নেওয়া হয় নাই, এটাই তো সমস্যা। যদি জুলাইয়ের দায়িত্ব, জুলাইয়ের গণ অভ্যুত্থানের দায়িত্ব দেওয়ার পরে অভ্যুত্থান হইতো, তাহলে হয়তো আজকের প্রোগ্রামে আমি আপনি মানে এইভাবে এরকম একটা প্রোগ্রামে অংশগ্রহণই করতে পারতাম না।
বা এরকম ভাবে কথা বলতেই পারতাম না। হাসিনা আজকে আমাদের মাথার উপর থেকেই যেত। আমাদের গণ অভ্যুত্থানের তাহলে মানে অনুমতিদাতাকে, আমাদের বিপ্লবের অনুমতিদাতাকে, দেশ নিয়ে চিন্তা করবে একজন ব্যক্তি বা ভালো কিছু ইনপুট দেওয়ার জন্য যেতে পারবে না, এরকম কোনো কিছু নাই। বরং এটার জন্যই সচিবালয়ের ওয়েবসাইটের মধ্যে প্রত্যেক সচিব, উপদেষ্টা থেকে সচিব পর্যায়ে সবার নাম্বার পর্যন্ত দেওয়া আছে। অফিসিয়াল যে নাম্বার দেওয়া আছে তাদের সাথে যোগাযোগ করার সুযোগ আছে, ইনপুট দেওয়ার সুযোগ আছে। আমি সেই জায়গা থেকেই সচিবালয়ে যাতায়াত করেছি, এবং সেটা খুব বেশি না, 4 বার কি 5 বার হবে আমার যতটুকু মনে আছে। সেটাকে যদি নিয়মিত বলা হয় তাহলে নিয়মিত আসলে এটা তো গোয়েন্দা সংস্থা আছে, আছে, তাদের পক্ষ থেকে কোনো সময় কথা আসে নাই। বরং আমাদের বিপরীত যে রাজনৈতিক দলগুলো আছে, যাদের নেতা কর্মীরা কি পরিমাণ সচিবালয়ের মধ্যে অবস্থান করে, এই কথাগুলো যদি আলোচনার মধ্যে আসে তাহলে আরো ভালো হয়। এটা হলো সচিবালয়ের বিষয়। আশা করি এটাতে ক্লিয়ার হয়ে যাবে। আরেকটা বিষয় যেটা আপনি বলছেন যে হচ্ছে টাকা পয়সার উৎস কি বা কি, আসলে রাজনীতিবিদদের টাকা পয়সার জিজ্ঞাসা করার ব্যাপারে এনসিপি সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে আহ, মানে যতখানি মানে সাইফুল ভাই, এটা আপনি না শুধু যে হুম, পরিমাণ প্রশ্ন মধ্যে জবাবদিহিতার মধ্যে রাখা হয়, হুম। সেইটা মনে হয় আমি আপনার অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের অন্যান্য রাজনীতিবিদদের রাজনৈতিক না, দলগুলো। বর্তমানে আপনারা আপনারা তো রাজনীতিবিদ এখন হয়ে ওঠেননি, আপনারা ছাত্র প্রতিনিধি, আপনারা দেখা যাচ্ছে এই বৈষম্য বিরোধী আন্দোলনে আপনাদের যথেষ্ট ভূমিকা ছিল, আপনারা সৎ থাকবেন, আপনাদের ব্যাপারে এসব কথা উঠার আচ্ছা, কোনো একজন প্রশ্নই সৎ আসে না। ব্যক্তি কি, উঠতে একজন পারতো সৎ দেখা ব্যক্তি যায়। কি অন্যান্য পাজেরো গাড়ি তুলতে পারে রাজনীতিবিদদের না? ব্যাপারে আমরা এগুলো শুনেছি, কিন্তু আপনাদের ব্যাপারে শুনতে পারবো না। আপনাদের তো এই কারণে আপনাদেরকে জনগণ আপনাদেরকে আপনাদের পেছনে আন্দোলন করেনি, আপনাদেরকে সম্মান প্রদান করেনি, কিন্তু আপনারা এখন যা করছেন এই জন্য তো এই দেশকে আন্দোলন করে শেখ হাসিনা মুক্ত করেনি। আপনারা যেসব, একদম যদিও আপনি সঠিক, বলছেন আপনার কোনো একদম দায় নেই, সঠিক। কিন্তু আপনার এক- বিরুদ্ধে অভিযোগ তো উঠেছে, আর 10 জনের বিরুদ্ধে তো অভিযোগ ওঠেনি। না, এটা তো অভিযোগ না। একজন একজন পাজেরো গাড়িতে উঠতেছে, এটা কি তার জন্য অভিযোগ হতে পারে? এটা তার জন্য প্রশ্ন পাজারো হতে গাড়ি পারে। কার? পাজারো গাড়ি কি আপনার না? না, আমার ব্যক্তি, আমার পাজেরো গাড়িটা আমার না, আমাকে একজন আপনার কোনো ব্যবহার গাড়ি করার আছে? জন্য দেয়। আপনার জি, কোনো গাড়ি আছে? না, আমার ব্যক্তিগত গাড়ি নেই, আমার ব্যক্তিগত গাড়ি নেই। আমাদের ফ্যামিলির গাড়ি আছে, কিন্তু আমার ব্যক্তিগত গাড়ি নেই। কিন্তু সেটা এটা না, এটা একজন আমাকে ঢাকাতে, যেহেতু আমার আব্বা মা বগুড়াতে থাকে, সুতরাং তারা তো আর এখানে অবস্থান করে না। তো আমি আমার ঢাকার মধ্যে কখনো কখনো ব্যবহার করছি। আর বিশেষ করে হচ্ছে ইয়াতে কি বলে, বগুড়ায় যখন সফরে গিয়েছি তখন ওই গাড়িটা ব্যবহার করছি। ওই সময় ছবির মধ্যে এই গাড়িটা আসছে। আমি আর যতটুকু আপনি বলছেন বিলবোর্ড, ভাইয়া, আপনি বলছেন বিলবোর্ড এবং হচ্ছে 10টা বিএনপির বিলবোর্ডের মধ্যে, 10টা গণ অধিকার পরিষদের বিলবোর্ডের মধ্যে একটা বিলবোর্ড পাওয়া যাবে, এর চেয়ে বেশি পাওয়া যাবে না। এখন ওই একটাই কেন পাওয়া যাচ্ছে, এটাও যদি প্রশ্ন হয় এবং উত্তর দিতে হয়, তাহলে এতটুকু তো রাজনৈতিক স্ট্যান্ড, মানে মানে একেবারে কি তাহলে, যদি কোনো ব্যক্তির হালাল কোনো উপার্জন থাকে অথবা তার, সে যদি খরচ করার জন্য সামর্থ্যবান হয়, তো তাহলে তো সে খরচ করতে পারে। কিন্তু সেটাকে যদি বাড়ায় বলা হয়, যদি খরচ করে 5 টাকা আর বলা হয় যে হলো 500 টাকা, তাহলে তো একটু অতি বাড়াবাড়ি ছাড়া কিছু না। যে ভারত পাকিস্তানের যুদ্ধ নিয়ে আপনার কাছ থেকে আপনার মতামত, আপনাদের যারা ইয়াং রাজনীতিবিদরা আছে তাদের মতামত, কারণ বাংলাদেশকেও কোনো না কোনো ভাবে টানাটানি করছে ভারত। এখানে বাংলাদেশ তো আপনারা বা আমরা একটা জনবিস্ফোরণের মাধ্যমে স্বৈরাচার মুক্ত করেছে, কিন্তু পাশে ভারতের বড় ধরনের হুমকি ধামকি দেখা যাচ্ছে, সেগুলিকেও মুক্ত করবার ক্ষেত্রে আপনারা কতটুকু ঐক্যবদ্ধ রয়েছেন? আমরা দেখেছি এখনো পর্যন্ত দেখা যাচ্ছে সীমান্তে ভারতীয় ওই পক্ষ বিভিন্ন ভাবে প্রস্তুতি নিচ্ছে। আমরা একটু আগে যেটা যারা ফরজ হোসেন বললেন, আপনার কাছে একটু শুনতে চাই ভারত পাকিস্তানের যুদ্ধকে কিভাবে অবজার্ভ করুন, খুব ছোট করে এই পর্যায়ে কথাগুলো বলে শেষ করবেন। ভারত এবং পাকিস্তানের এই ধরনের ঘটনা তো এর আগে হয়েছে, আমিও স্যারের সাথে একমত যে বর্তমান পরিস্থিতিতে এরকম ঘটনা হওয়া খুবই মানে মানে ওইরকম ভাবে হবেই না। বরং বিশ্ব ব্যবস্থাপনার যে অর্থনৈতিক অবস্থা এখন চলতেছে, সেই ক্ষেত্রে চায়নাই একটা বিশেষ বড় একটা ভূমিকা রাখবে এখানে, যে ওইভাবে যেন যুদ্ধটা ওইভাবে না আসে। যদিও চায়নার যে শুধু আহ, আহ, আ- মানে যে ইয়াটা আছে, আহ, ভারতের সাথে যতটুকু অংশ নিয়ে তাদের আহ, জায়গাগুলো রয়েছে, এটা ছাড়াও তাদের দক্ষিণ অংশে বা অন্যান্য অন্যান্য দেশের সাথেও অনেক সমস্যা আছে, যে তারা নিজেরাও চাবে না যে হঠাৎ হুঠাৎ ভারতের সাথে কোনো কিছু করতে। বাকি আমাদের একটা, আমাদের বলতে আমার ব্যক্তিগত যেটাই, যে আহ, ভারত চেষ্টা করবে কোনো একটা পরিবেশ ঘোলাটে করার জন্য। তার দুইটা ফায়দা আছে এখানে।
একটা ফায়দা হলো তার হাতে এখন বাংলাদেশ নাই। এতদিন তারা বাংলাদেশকে এককভাবে নিয়ন্ত্রণ করত, তাদের একটা অঙ্গ জি, শুনতে পাচ্ছি না। রাষ্ট্র হিসেবে চিন্তা করে কোনো না কোনো ভাবে পাকিস্তানের উপরে হুম, হচ্ছে একটা অবস্থা তৈরি করে চিকেন নেক হোক অথবা ওই নেপালের ওই সাইডটা হোক অথবা ফেনী নদীর এই পাশটা হোক, যে কোনো এক সাইড দিয়ে তারা বাংলাদেশ হুম। দেশের উপরে যে কোনো একটা ডক্টর ইউনূস স্যার আমাদের প্রধান উপদেষ্টা, শুনতে পাচ্ছেন সাইফুল ভাই? জি জি, শুনতে পাচ্ছি এখন। হ্যাঁ। হ্যাঁ, প্রধান উপদেষ্টা মহোদয় একটা সুন্দর কথা বলছেন পুলিশ সপ্তাহের মধ্যে, যে আমিও ওইটাই বলতে চাচ্ছি যে আসলে আমরা কখনোই যুদ্ধ চাই না, পুরো দুনিয়ার কোথাও যুদ্ধ হোক এটা আমরা কখনোই চাই না, বরং হুম, শান্তির বার্তা হিসেবে আমরা সবসময় আহ, শান্তির কথাই বলতে চাই। পরস্পর দেশগুলো নিজেদের মধ্যে আন্তঃসম্পর্ক বজায় রেখে ব্যবসা বাণিজ্য ট্যুরিজম নিজেদের আন্তঃসাংস্কৃতিক সম্পর্ক এগুলো ঠিক রাখুক, এটাই আমরা চাই। কিন্তু উম, কিন্তু যুদ্ধ এমন একটা বিষয় যে আশেপাশের জিনিসকে আক্রান্ত করে। তো যদি একেবারেই আমরা প্রস্তুতি না নিয়ে রাখি, বাংলাদেশ যদি প্রস্তুতি না নিয়ে রাখে, চিন্তার মধ্যে এটা না রাখে, তাহলে কিন্তু এটা আত্মঘাতী হবে। এই জন্য আমি আশা করব আজকে যে কথাটা আসছে প্রধান উপদেষ্টা মহোদয়ের মুখ থেকে, ওইটাই হওয়া উচিত যে বাংলাদেশের দর্শক আপনারা দেখলেন, রাজা শুনেছেন তাকে কি কি প্রশ্ন করা হয়েছে আর কি উত্তর তিনি দিয়েছেন, এবং উত্তর দিতে গিয়ে কিভাবে হিমশিম খেয়েছেন। এই যে মাশাআল্লাহ কত সুন্দর তার দাড়ি, কত সুন্দর চেহারা, মানে দেখার কোনো বোঝার উপায় নেই। মনে হচ্ছে যে আসমান থেকে একজন ফিরিস্তা মাত্র মানুষ রূপে ধারণ করে জমিনে নামছে। আর এই ব্যক্তি 400 কোটি টাকার একটা মামলা, তার 400 কোটি টাকা দুর্নীতি করে ফেলেছে অল্প কয়েকদিনে। মানে তাকে দেখে তো বোঝার কোনো উপায় নাই। সালমান এফ রহমানরা তো একটু মানে, তারপরও তো তার মাথায় পাগড়ি ছিল না সালমানের মাথায়, উনি তো পাগড়ি পরে টুপি পরে জুব্বা পরে বা দাঁড়িয়েগুলো তো মাশাল্লাহ। আজকে কিন্তু মানুষ তাকে অনেকে দুর্নীতি করে, অনেকে দুর্নীতি করে প্যান্ট শার্ট করে, সেগুলো নিয়ে কিন্তু আলোচনা হয় না। কিন্তু আজকে নিজের দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, এটা দিয়ে যে তিনি দুর্নীতি করেছেন, এই লেবাস লাগিয়ে, এই লেবাস, তিনি কি আসলে এই লেবাসের যোগ্য? এই লেবাসের যোগ্য তিনি না। আসলে এই লেবাসটাকে ধারণ করে সে দুর্নীতি করেছে, এই লেবাসটাকে ধারণ করে মানুষকে ধোঁকা দিয়েছে, এই লেবাসটা ধারণ করে সে এই যে দাড়ি যে রাখছে, আমি তো মনে করি না এই দাড়ির প্রতি ভালোবাসা তার আছে, মনে হয়। কারণ সে দুর্নীতি করতে, চুরি করবে, এই জন্য দাড়িগুলো রাখছে মানুষের বিশ্বস্ততা অর্জন করার জন্য। এবং যারা আসলে এই সময় দুর্নীতি করে তাদের উচিত ইসলামকে খাটো যাতে হয় এমন কাজ না করা। আপনার যদি ইসলামিক দাঁড়ার থাকেন তাহলে আপনি ওভাবেই থাকবেন, কিন্তু এই লোক আসলে ওভাবে থাকতে পারে নাই। সে ইসলামকে কলঙ্কিত করেছে, দাড়ি লেবাস সবকিছুকে কলঙ্কিত করেছে।